আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব এটা মূলত নতুন সিলেবাসের 6 to 9 স্টুডেন্টসদের জন্য। এখানে যে বিষয়টি আলোচনা করা হবে সেটা হলো লিটারি টার্মস আর আপনার ফিগারস অফ স্পিচ। এই নতুন সিলেবাসে বাচ্চারা অনেকেই মনে করে নিয়েছিল হয়তোবা পরীক্ষার এই বিষয়গুলো মনে হয় আগের এটা সিলেবাস অনুসারে থাকবে না, কিন্তু সিলেবাসটা আসলে এই বছরে তো যেহেতু চেঞ্জ হয়েছে না, ওদের যে বই ছিল নতুন সিলেবাসে সেই বইয়ের ওপরেই বার্ষিক পরীক্ষা হবে এবং এখানে লিটারি টার্মস এবং ফিগারস অফ স্পিচ এ বেশ কিছু মার্ক বরাদ্দ আছে ফাইনাল পরীক্ষার জন্য। তো এই বাচ্চাদের কথা বিবেচনা করে এই লিটারি টার্মস এই বিষয়টা সহজ করার জন্য তাদেরকে উদ্দেশ্য করে আমি এই ক্লাসটা আজকে আসলে নিব। তার আগে বলে রাখি, যারা স্কুল এবং কলেজে পড়াশোনা করে এবং যে সকল বাবা মায়ের সন্তান স্কুল কলেজে পড়ে তারা অবশ্যই আমার পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি আশা করি আমার এই ক্লাসগুলা আপনার সন্তানের এবং আপনাদের ইংরেজি শেখার ক্ষেত্রে ইংরেজি বিষয়গুলো জটিল জটিল বিষয়গুলো সহজে বোঝার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ, এবং আমি সেই চেষ্টাই করব। আচ্ছা, তাহলে শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসটা হলো এই 6 to 9, দেখুন লক্ষ্য করুন এখানে 6 to 9 এই লিটারি টার্মস এবং ফিগারস অফ স্পিচ এ বেশ কিছু মার্ক আছে, সেটা আমি আগে উল্লেখ করে নিই। ক্লাস 9 এর আছে হলো 30 মার্কস। এখানে লেখা আছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি অথবা লিটারি টার্মস হিসাবেই ওর আন্ডারে থাকবে। তো আমার এই আলোচনার যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে শুনে, ভালোভাবে বুঝতে পারে, তাহলে ওই লিটারি টার্মসের যে মার্কস গুলো আছে অনায়াসে তারা সলভ করতে পারবে। এখানে কিছু নতুন টার্মস আছে, বিষয় আছে যেগুলো পূর্বে এরা শিখছে না। নতুন সিলেবাসে এই লিটারি টার্মসটা এবং ফিগারস অফ স্পিচ একেবারেই নতুন। আপনারা জানেন যে এগুলো আমরা অনার্স মাস্টার্সে শিখেছি, কিন্তু এই বিষয়গুলো ছোট ছোট বাচ্চাদের 6 to 9 দেয়ার করে অনেকে ভয় পেয়ে গেছে। কিন্তু বিষয়টা যদি কেউ নিয়মিত চর্চা করে, স্যারের কথা বুঝে পড়ে, তাহলে অনায়াসে প্রশ্নগুলোর উত্তর করতে পারবে এবং লিটারি টার্মস এর ক্ষেত্রে, ফিগারস অফ স্পিচের ক্ষেত্রে যে প্রয়োজনীয়তাটা এটা বুঝে প্রশ্নের উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। তো আমি মার্কসটা বলছি। এই মার্কস এখানে আছে 9 এর জন্য 30, ক্লাস 8 এর জন্য হলো 20 এবং 6 এবং 7 এর জন্য হলো 10 করে। ঠিক আছে, এটা হলো মার্কস ডিস্ট্রিবিউশন। এই বিষয়টা বুঝলে তারা এই পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে এটা তাদের জন্য হেল্পফুল হবে। যদি পরবর্তীতে আরো দরকার হয় এই তাদের পরীক্ষা সংক্রান্ত কোনো টপিক আলোচনা করার, আমি সেটাও করবো ইনশাআল্লাহ। তবে আজকে এটা শুরু করছি। প্রথমে দেখুন আমি এখানে লিখে রেখেছি লিটারেরি টার্মস এন্ড ফিগারস অফ স্পিচ। এই বিষয়টা কি আগে বাচ্চাদের বুঝিয়ে বলি। সেটা হলো লিটারেরি টার্মস হলো সাহিত্যিক বিষয় বা টপিক, সাহিত্য সংক্রান্ত, যেমন পোয়েম, নোভেল, ড্রামা ইত্যাদি। তবে মজার বিষয় হলো 6 to 9 আমাদের পোয়েম নিয়ে আলোচনা হবে বেশি, এটাই আছে আর কি। তো আর ফিগারস অফ স্পিচ এই জিনিসটা কি? ফিগারস অফ স্পিচ দেখুন এখানে আমি লিখে রেখেছি ভাষার অলংকার। বিষয়টা কি? ভাষার অলংকার। আমরা যে কথাবার্তা বলি এটা কিন্তু এর অলংকার আছে, এটার ছন্দ আছে, সুর আছে, এটার এক্সপ্রেশনের ক্ষেত্রে এই অলংকারগুলো হেল্পফুল হয়, যাতে পাঠক বা স্টুডেন্টসরা সহজে বুঝতে পারে। এই বিষয়গুলো আমি এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেখুন লিটারি টার্মস এর ক্ষেত্রে প্রথমে আলোচনা করব, তারপরে ফিগারস অফ স্পিচ। প্রথমে লিটারি টার্মস এর কথা বলি। লিটারি টার্মস এর প্রথমে এই 6 to 9 যে বিষয়টা এবার আছে সেটা হলো পোয়েম অর পোয়েট্রি। এটা থেকে বেশ কিছু টপিক আছে, বেশ কিছু নাম আছে যেগুলো নতুন, কিন্তু বাচ্চাদের এগুলো পড়তে হবে পরীক্ষার হলে, এটা আসবে পরীক্ষার প্রশ্নে আসতে পারে। সেগুলো হলো যে রাইমিং স্কিম, রাইমিং প্যাটার্ন, স্ট্রেঞ্জা, ভার্সেস, এগুলো আর কি, সিমিলি, মেটাফর, এগুলো অবশ্যই লিটারি টার্মস। আমি সবগুলোই এই সংক্ষিপ্ত ভিডিওতে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বি কেয়ারফুল। এই যে লিটারি টার্মস এর প্রথমে যে আমাদের এই বিষয়টা আছে পোয়েম, আরো কিন্তু লিটারি টার্মস আছে, কিন্তু ওইগুলো আমাদের এই সিলেবাসে নাই, 6 to 9 নাই, শুধু কবিতায় সংক্রান্ত বেশি। এর জন্য পোয়েম নিয়ে আলোচনা। আচ্ছা, পোয়েম বিষয়টা কি? এখানে দেখুন আমি লিখেছি ইজ আ কাইন্ড অফ লিটারি রাইটিং। পোয়েম ইজ দ্য কাইন্ড অফ লিটারি রাইটিং। এই লিটারি রাইটিং এর মধ্যে পোয়েম একটি। এই পোয়েমের কিছু বৈশিষ্ট্য আছে। ইট হ্যাজ সাম ফিচার্স লাইক স্ট্যান্জা, রাইমিং, টু অফ দেম। এই দুইটা বিষয় যেহেতু পরীক্ষাতে আসবে, সেজন্য আমি এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে স্ট্যান্জা। স্ট্যান্জা কথাটার খাঁটি বাংলা হলো স্তবক, কবিতার লাইনের গুচ্ছ। ঠিক আছে, এ গ্রুপ অফ লাইনস ইন এ পোয়েম। আই রিপিট, এ গ্রুপ অফ লাইনস ইন এ পোয়েম। সোজা বাংলা একটা কবিতার
একটি প্যারা। যেমনি আমরা অন্যান্য পড়ার ক্ষেত্রে প্যারা করি, প্যারা এস এর মধ্যে দেখুন প্যারা থাকে, 1 প্যারা 2 প্যারা 3 প্যারা করে আমরা এস এ লিখি, যেমন ঠিক তেমনি এই যে ইয়াটা আছে সেটা হলো। তাহলে কি বুঝলাম আমরা? সোজা কথায় এসেতে যেমন প্যারা, কবিতাতে তেমন স্ট্যানজা। ওকে, সোজা কথায় কবিতার প্যারাই হলো স্ট্যানজা। দেখুন এইখানে একটা কবিতা আছে ক্রসিং দ্য বার। এই ক্রসিং দ্য বার ক্লাস 9 এর একটা কবিতা। এখানে 3টা স্ট্যানজা আছে কবিতায়। এই 3টা স্ট্যানজার প্রথম 4টা লাইন আমি লিখেছি। এই যে 1 2 3 4, এই প্রথম 4টা লাইন এটা হলো একটা স্ট্যানজা। এখন প্রশ্ন আসতে পারে তাহলে স্ট্যানজা মানে কি 4 লাইন হবে? না, এটা 2 লাইনের হতে পারে, 4 লাইনের হতে পারে, বা একাধিকও হতে পারে। একত্রিত যে লাইনগুলা এ গ্রুপ অফ লাইনস। সোজা কথায় কবিতার প্যারা হলো স্ট্যানজা। আচ্ছা, এখন আসি রাইমিং। রাইমিং বিষয়টা হলো সিমিলার সাউন্ড এট দি এন্ড অফ দি লাইন। কবিতার লাইনের শেষে একই ধরনের সাউন্ড যেটা আসে সেটাকে বলা হয় রাইমিং। ওকে, লক্ষ্য করুন, যে স্টে, ধরুন একটা লাইনের শেষ আছে যে, আর একটা লাইনের শেষ আছে স্টে। একটাতে আছে হলো কোথ, বোথ, নাও, হাউ। এই যে কোথ, বোথ, নাও, হাউ, এই যে ছন্দটা মিলছে, সুরটা মিলছে, সাউন্ডটা মিলছে, এটাকে ইংরেজিতে বলে হলো রাইমিং সাউন্ড। আশা করছি বুঝতে পারছেন। স্ট্যানজা হলো গ্রুপ অফ লাইনস, কবিতার প্যারা, আর রাইমিং হলো লাইনের শেষে যে শব্দটা মিলে, সিমিলার সাউন্ড এট দি এন্ড অফ দা লাইন। ওকে, আচ্ছা, এখন আরেকটা বিষয় যেটা বাচ্চাদের আসে 6 7 8 এ আসবে, রাইমিং স্কিম লেখা। একটা কবিতা দেওয়া থাকবে, কবিতা থেকে রাইমিং স্কিম বের করতে হতে পারে। তাহলে বুঝতে হবে রাইমিং স্কিমটা কি। রাইমিং স্কিমটা হলো, এখানে লক্ষ্য করুন, রাইমিং স্কিমটা হলো প্যাটার্ন। এভাবে বলি, রাইমিং স্কিমটা হলো দা রাইমিং প্যাটার্ন। দা রাইমিং প্যাটার্নটা হলো রাইমিং স্কিম। তার মানে যে উচ্চারণের যে ইয়েটা করছি আমরা সেটাই। এইটা কিভাবে আইডেন্টিফাই করতে হবে পরীক্ষাতে যদি আসে, তাহলে বাচ্চারা কিভাবে লিখবে এটা এখন বলতেছি। ধরুন এটা কবিতার 4টা লাইন, এটা কবিতার 4টা লাইন, ঠিক আছে? 4টা লাইনের প্রথমেই আমরা দিব এ, শুরুটাই হবে এ দিয়ে। পরে এই লাইনের শেষে যেটা আছে সেটা এ হবে, সবসময় শুরুটা এ হবে। বি মানে 2 নম্বর লাইনের শেষে যদি এর সাথে মিল না থাকে তাহলে সেটা হবে বি, আর মিল থাকলে আবার এ হবে। আবার সি লাইনে এসে যদি আগের গুলোর সাথে মিল থাকে, এর সাথে মিল থাকলে এ, বি এর সাথে মিল থাকলে বি, তাহলে হবে বি, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে আরেকটা নতুন হবে সি, আর মিল থাকলে ওটা আমরা হয় এ হলে এ দিব, বি হলে বি দিব। আবার এখানে এসে এই লাইনে শেষে এসে আগের সাথে মিল থাকলে দিব, না হলে নতুন একটা দিয়ে দিব। আচ্ছা, আমি আরো সুন্দর করে বুঝিয়ে দিই। এখানে লক্ষ্য করুন, এখানে ক্রসিং দ্য বার কবিতা ক্লাস 9 এর, এটাতে কি আছে? সানসেট এন্ড ইভিনিং স্টার, 4 লাইন করতেছি, এন্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি। এখানে লক্ষ্য করুন, মি, এন্ড মে দেয়ার বি নো মর্নিং অফ দ্য বার when I put out to sea। আমরা শেষে তাকাবো। রাইমিং স্কিম লিখতে হলে একদম রাইমিং প্যাটার্নটা দেখতে হবে, দ্যাট ইজ রাইমিং, এই যে রাইমিং সাউন্ডটা দেখতে হবে। রাইমিং স্কিম লিখতে হলে রাইমিং সাউন্ড দেখতে হবে শেষে। এখানে লক্ষ্য করে প্রথম লাইন স্টার, আমরা এ দিয়ে দিলাম, প্রথম লাইন সবটাই এ হবে, দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে স্টারের সাথে পরের লাইনে মিল আছে নাই, তাহলে দিলাম বি। পরে যাই, আছে হলো বার, বার উপরের সাথে মিল আছে হলো স্টার, মানে এর সাথে মিল আছে, তাই আমরা দিয়ে দিলাম এ। আবার পরে দেখি সি, সি মিল আছে হলো মি এর সাথে, দ্যাট ইজ বি, তাই দিয়ে দিলাম বি। তাহলে রাইমিং স্কিমটা কি হলো? এ বি এ বি, দ্যাট ইজ, তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি ক্লাস 9 এর ক্রসিং দ্য বার কবিতার প্রথম স্ট্যানজার দ্য রাইমিং স্কিম, সেটা হলো ফার্স্ট স্ট্যানজার রাইমিং স্কিম ক্রসিং দ্য বার কবিতার, সেটা হলো এ বি এ বি। আশা করছি বোঝা গেছে। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত যেটা শিখলাম সেটা হলো কবিতা কাকে বলে, তারপরে কবিতার যে ফিচার্স গুলা সেগুলোর মধ্যে থেকে স্ট্যান্ডার্ড শিখলাম, রাইমিং শিখলাম, রাইম স্কিম শিখলাম, ঠিক আছে? এখন আমরা শিখব ফিগার্স অফ স্পিচ। এই ফিগার্স অফ স্পিচ কথাটার খাঁটি বাংলা ভাষার অলংকার। এই ভাষার অলংকার কেন ব্যবহার করা হয়? কবিতাকে আরো মাধুর্যপূর্ণ, সুন্দর, আকর্ষণীয়, পাঠকের কাছে বোধগম্য করার জন্য কবিরা এই ফিগার্স অফ স্পিচ ব্যবহার করেন, যাতে এটা আকর্ষণীয় ভাবে
কাছে উপস্থাপন করতে পারেন। এবং বাচ্চাদেরকে যেটা করতে হবে, স্টুডেন্ট যেটা করতে হবে সেটা হলো কবিতা পড়ে এই ফিগারস অফ স্পিচ গুলা পরীক্ষার হলে আইডেন্টিফাই করে লিখতে হবে। এটাই হলো কাজ। আশা করছি বোঝা গেছে। আচ্ছা, আমি এখন অধিক ব্যবহৃত 6 to 9 শ্রেণীর জন্য যে বিষয়গুলো আলোচিত হবে, পরীক্ষাতে আসতে পারে, সেই কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। দ্যাট ইজ, এখানে লক্ষ্য করুন, ফিগারস অফ স্পিচ বলেছি, ভাষার অলংকার, যেটা বেশি আসে 6 to 9 দের জন্য, সিমিলি, মেটাফর, ইমাজারি। এই তিনটা বিষয় ক্লিয়ার হতে হবে, বিশেষ করে ক্লাস 9 ক্লিয়ার হতে হবে সিমিলি, মেটাফর, ইমাজারি। সিমিলি হইল আর মেটাফর হইল দুইটা একই জিনিস। সিমিলির খাঁটি বাংলাটা হইল উপমা, মেটাফরের খাঁটি বাংলাটা হলো রূপক, রূপক উপমা, ঠিক আছে, রূপ অলংকার। তো দুইটা প্রায় সেম, দুইটার কাজই হলো দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা, দুইটা ভিন্ন জিনিসের মধ্যে কি করা, তুলনা করা। এটাই হলো সিমিলি এবং মেটাফরের কাজ। তবে পার্থক্য হলো, দ্য ডিফারেন্স ইজ, সিমিলির ক্ষেত্রে ডাইরেক্ট তুলনা হবে, ডিরেক্ট তুলনা হবে, যেটাকে আমরা বলি সুস্পষ্ট তুলনা। আর মেটাফরের ক্ষেত্রে অস্পষ্ট তুলনা, ইনডাইরেক্ট কম্প্যারিশন। দ্যাট ইজ সিমিলি ডিরেক্ট কম্প্যারিশন, এন্ড মেটাফর ইনডাইরেক্ট কম্প্যারিশন। কার সাথে? টু ডিফারেন্ট থিংস, দুইটা ভিন্ন জিনিসের সাথে। এখানে মনে রাখার বিষয় হলো, সিমিলির ক্ষেত্রে অ্যাজ এবং লাইক থাকবে, অ্যাজ এবং লাইক দিয়ে তুলনা করা হবে। আর মেটাফরের ক্ষেত্রে অ্যাজ লাইক ছাড়াই তুলনা করা হবে। তাহলে সহজে কি বুঝলাম? সিমিলি এবং মেটাফর দুইটার কাজই হলো দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা। তবে সিমিলির ক্ষেত্রে অ্যাজ লাইক উল্লেখ করে তুলনা থাকবে এবং এটা হবে সুস্পষ্ট, যেহেতু অ্যাজ লাইক উল্লেখ থাকবে সেহেতু সুস্পষ্ট। আর মেটাফরের ক্ষেত্রে অ্যাজ লাইক থাকবে না, এর জন্য এটা অস্পষ্ট তুলনা। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে কয়েকটা উদাহরণ লিখেছি। সেটা হলো যে as easy as water, পানির মতো সহজ। আমরা কথা বলি as easy as water, পানির মতো সহজ। as black as coal, কয়লার মতো কালো। as, এখানে কি লিখছি, as red as rose, রোজের মতো লাল, মানে গোলাপের মতো লাল। like a diamond, আমরা ছোটবেলায় like a diamond in the sky। আবার আমরা অনেক সময় বলি he is snoring like a roller coaster, বলি না? তার মানে কি, তার নাক ডাকাটা রোলার কোস্টার মতো শব্দ, তাই না? এরকম এই যে লাইক আর অ্যাজ ব্যবহার করে সুস্পষ্ট যে তুলনা করছে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে, নাক ডাকার সাথে রোলার কোস্টারের কোনো সম্পর্ক নাই। আবার কালোর সাথে কি বলে, রেড রোজ, রোজের সাথে রঙের তুলনা সম্পর্ক সুস্পষ্ট করছে, এর জন্য এটা হচ্ছে কি সিমিলি। সিমিলি ইজ স্পষ্ট তুলনা, দুইটা ভিন্ন জিনিসের মধ্যে স্পষ্ট তুলনা। আর মেটাফরটা তাহলে কয়েকটা উদাহরণ দেখি। দেখুন, লক্ষ্য করুন এখানে মেটাফর, লাইফ ইজ এ জার্নি, জীবন হলো একটি ভ্রমণ। দেখুন, লক্ষ্য করুন, জীবন কখনো ভ্রমণ হয় না, দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয়েছে, কিন্তু এখানে কোনো রকমের অ্যাজ বা লাইক নাই। এই যে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে অস্পষ্ট তুলনা, অ্যাজ লাইক না রেখে অস্পষ্ট তুলনা, এটাই হলো মেটাফর। তারপরে আরেকটা উদাহরণ দেখুন, দ্য ক্লাস রুম ওয়াজ এ জু। অনেক সময় আমরা টিচাররা দেখি ক্লাসরুম এত গ্যাঞ্জাম হয়, কিছু কিছু ক্লাসরুমে বাচ্চাদের কারণে মাঝে মধ্যে আমরা বলে ফেলি যে দ্য ক্লাসরুম ওয়াজ লাইক এ জু, চিড়িয়াখানার মতো গ্যাঞ্জাম, গ্যাঞ্জামের কারণে বলে তুলনা জাস্ট। তারপরে হি হ্যাজ এ হার্ট অফ স্টোন। আসলে দেখুন, মানুষের হৃদয় কখনো পাথরের হয় না, কিন্তু তার আচরণ, তার কথাবার্তা এমন ভাবে বোঝা যায় তার মানে পাথরের হৃদয়, মানে কি বোঝাতে চাচ্ছে তার হৃদয়টা কঠিন। ঠিক আছে, এই যে অস্পষ্ট তুলনা, এটা হলো মেটাফর। ঠিক আছে, তাহলে আমরা সিমিলি বুঝলাম, মেটাফর বুঝলাম। এবার ইমাজারিটা একটু দেখি। ইমাজারি কথাটা এসছে ইমেজ থেকে। ইমেজ মানে ছবি, প্রতিবিম্ব। কবিতার মধ্যে যদি ইমেজ থাকে, ইমেজের ব্যবহার করা হয়, কবিরা রাইটাররা ব্যবহার করেন, তখন সেটা হবে ইমাজারি। যেমন উদাহরণস্বরূপ জন কিটস এর একটা কবিতা আছে অডি টু অটাম। এই অডি টু অটামে অটামের মানে অটাম সম্পর্কে আমরা একটা প্রতিচ্ছবি পাই। আবার খাঁটি বাংলায় আমাদের ছোট নদী একটা কবিতা আছে। এই কবিতাতে আমরা রবীন্দ্রনাথ বেশ কিছু ইমেজ ব্যবহার করছেন, নদী, তারপরে বৈশাখ মাসে যে চিত্রগুলো আমাদের গ্রামে দেখা যায়, প্রতিচ্ছবি, ন্যাচারাল অবজেক্ট, এটাই হলো ইমাজারি। আশা করছি বুঝতে পারছেন। তাহলে আজকে আমার এই আলোচনার মধ্যে বেশ কিছু বিষয় আমি আলোচনা করলাম শুধুমাত্র ক্লাস 6 to 9 দের জন্য। এখন আমি সংক্ষেপে এই বিষয়টা সংক্ষেপ করে আপনাদের বলবো, যাতে ক্লাস 6 থেকে 9 স্টুডেন্টরা কিভাবে এর থেকে উপকৃত হবে। প্রথম কথাই বলি যে আমি বলেছি এর আগে, এটা রিভিউ করছি সংক্ষেপে, সামারি, আমার ক্লাসের এখন সামারি বলতেছি। ওকে, প্রথম কথা হলো 6 to 9 অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি নামে অথবা লিটারি টার্মস নামে বাচ্চাদের একটা সেকশন আছে। ক্লাস 9 এর 30 মার্কস, 8 এর 20 মার্কস এবং 6 এবং 7 এর জন্য 10 মার্কস। আমার এই আলোচনাটা বুঝে সুন্দর করে করলে তারা এই যে অংশটা পরীক্ষার হলে ভালোভাবে লিখতে পারবে, এটা আমি আশা করি।
তো বিষয়টা রিভিউ করে দুইটা বিষয় এখানে আলোচনা করছি, একটা হলো লিটারি টার্মস আর হলো ফিগারস অফ স্পিচ। লিটারি টার্মস এর বেশ কিছু বিষয় আছে, এদের যেটা আছে ক্লাসে 6 to 9 সেটা হলো পোয়েম। পোয়েমের কিছু ফিচার্স থাকে, সেটা হলো স্টেনজা, রাইমিং সাউন্ড, রাইমিং প্যাটার্ন, রাইমিং স্কিম, তারপরে যে এখানে লিখে রাখছি দেখুন ভার্স মানে কবিতার চরণ, কবিতার লাইন। এই ভাষাগুলো, এই কথাগুলো বাচ্চাদের শিখতে হবে, জানতে হবে। যদি তারা জানে, পরীক্ষার হলে প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে করতে পারবে এগুলো ব্যবহার করে। সহজ কথায় তাহলে আমরা বুঝলাম যে কবিতা হলো লিটারি একটা রাইটিং। এই কবিতার কিছু ফিচার্স থাকে, তার মধ্যে হলো স্টেনজা হলো খাঁটি বাংলায় কবিতার প্যারা, আর রাইমিং হলো এখানে লিখেছি আমি যে সিমিলার সাউন্ড এট দি এন্ড অফ দা লাইন। বাক্যের শেষে যে সিমিলার সাউন্ড, যেমন কোট, বোথ, নাও, হাউ, তারপরে আছে কি ডে, স্টে, এই সিমিলার সাউন্ড গুলো হলো রাইমিং বলে তাকে। আর রাইমিং স্কিমটা হলো এই বাক্যের শেষে ছন্দের সুর মিল করে আমরা যেটা বের করব সেটা হলো এই রাইমিং প্যাটার্ন। এই রাইমিং প্যাটার্নটা বের করা হলো রাইমিং স্কিম। এটা এইভাবে বের করতে হবে, ABCDEF এভাবে ব্যবহার করতে হবে, প্রতিটা স্ট্যান্ডে আলাদা আলাদা ভাবে। তাহলে প্রথম স্ট্যান্ডাতে দেখুন ক্রসিং দা বার, ক্লাস 9 এর কবিতা ক্রসিং দা বারের প্রথম স্ট্যান্ডা আমি রাইমিং স্কিম বের করে রেখেছি। স্টারে দিলাম, শুরুটাই হবে এ দিয়ে, পরে যেহেতু উপরের সাথে মিল নাই বি, তারপরে লাইনটা এর সাথে মিল আছে তাই হয়েছে এ, আর শেষের লাইনটা বি এর সাথে মিল আছে তাই হয়েছে বি। মিল না থাকলে আমার নতুন হবে, সি হবে, ডি হবে, এভাবে এ বি। এটা হলো ফার্স্ট স্ট্যান্ডা। তার মানে ক্লাস 9 এর ক্রসিং দা বার কবিতার ফার্স্ট স্ট্যান্জার রাইমিং স্কিম হলো এ বি। আমি আশা করছি আমি আসলে অনেক কথা বাংলায় আমার মতো করে বলেছি বাচ্চাদের বোঝার সুবিধার্থে, আশা করছি তারা বুঝতে পারবে। আমার এই ক্রসিং দা বার এখানে বের করা, রাইমিং স্কিম বের করা দেখে এই সূত্র অবলম্বন করে বাকি যে কোনো কবিতার রাইমিং স্কিম বাচ্চারা বের করতে পারবে, এটা আমি আশা রাখতে পারি। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হলো ফিগারস অফ স্পিচ। এই যে ফিগারস অফ স্পিচ, এটা তো আমরা 6 to 9 যারা পড়ছে তারা তো শুনতেছি এবং অন্যান্য এর আগে নাম শুনেছি, কিন্তু বিষয়টা কি আসলে বই কিন্তু ইংরেজিতে লেখা থাকে পুরোটা, অনেকটা বাচ্চারা বুঝতে পারে না, আবার বোঝানো কঠিন হয়ে যায়। আমি আমার মতো করে বাচ্চাদের বোঝার ক্ষেত্রে, বোঝার সুবিধার জন্য নিজের মতো করে বিষয়গুলো বললাম। সেটা কি রিভিউ করছি আমি। সিমিলি এবং মেটাফর একই জিনিস, দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা। সিমিলির ক্ষেত্রে অ্যাজ লাইক উল্লেখ থাকবে, আর মেটাফরের ক্ষেত্রে অ্যাজ লাইক উল্লেখ থাকবে না। আর ইমাজারিটা হলো কবিতায় ব্যবহৃত ইমেজ বা ন্যাচারাল অবজেক্ট। ওকে, I hope you understand, and I can also hope that from my class, the student of class 6 to 9 will be helpful and will apply their knowledge in their exam hall properly. ওকে, আমি ক্লাস শেষ করছি। তার আগে একটা কথা বলি, যে আমি শুরুতে বলেছি যে সকল বাবা মায়ের সন্তানরা স্কুল এবং কলেজে পড়ে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। আমি আশা করি আরো সুন্দরভাবে যেগুলো যে জটিল বিষয় আছে ক্লাস 6 to 9 এর বা ইন্টারমিডিয়েটের জটিল ইংরেজি টপিকগুলো আমি সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করছি পাশে থাকবেন। No more today. Thank you very much. More will be in my next class. Till then, Allah Hafiz.